জয় গোসাই। আজ দ্বিতীয় দিন মিলারেপার সাধক মিলারেপার জীবন কাহিনী। এমনি সময় একদিন অত্যাসন্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মিলা সেরাব গিয়ালক সেন সমস্ত আত্মীয় বন্ধুদের রোগশয্যা পার্শ্বে ডেকে পাঠালেন। ইতিমধ্যে তিনি তার অন্তিম ইচ্ছা ও নির্দেশ লিপিবদ্ধ করে রেখেছিলেন। সবাইকার সামনে সেই লিখিত নির্দেশটি পঠিত হবার পরে সমবেত আত্মীয় মণ্ডলীকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমার দিন শেষ হয়ে আসছে জেনে আমি আপনাদের ডেকেছি। আমার বাড়ি ঘর, জমি জায়গা, গরু ছাগল মেষপাল, ক্ষেত খামার, টাকা পয়সা, সোনা রূপার তৈজসপত্র সমেত সমস্ত সম্পত্তি আমার ছেলে মেয়ের জন্য রইল। এই সমস্ত ধন সম্পদের একাংশ আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যয় হবার পরেও যা অবশিষ্ট থাকবে সে সবই রেখে গেলাম আপনাদের তত্ত্বাবধানে। আপনারা সবাই, বিশেষ করে আমার ভ্রাতা ও ভ্রাতৃবধূ, আমার পুত্রকন্যার হয়ে সমস্ত রক্ষণাবেক্ষণ করবেন। যতদিন না এরা বয়প্রাপ্ত হয়ে নিজেদের প্রাপ্য বুঝে নিতে পারে, এ ভার রইল আপনাদের সবাইকার উপরে। এই সঙ্গে আরও একটি কথা আপনাদের বলে যাই, যে সে আমার বাগদত্তা পুত্রবধূ। মিলারেপার একান্ত শৈশবকাল থেকেই এ বিষয়ে উভয় পক্ষের পাকা কথা দেওয়া আছে। বয়প্রাপ্ত হয়ে এরা যাতে যথাসময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে, সে ভার রইল আপনাদের উপরে। সেদিন যেন এরা নিজেদের প্রাপ্য সব কিছু কড়ায় গণ্ডায় আপনাদের কাছ থেকে বুঝে পায়, এই রইল আমার অন্তিম নির্দেশ। মৃত্যুর পরে যেখানেই আমি থাকি, সেখান থেকে আমি দেখব আপনারা কিভাবে আপনাদের দায়িত্ব পালন করেন। এই কয়েকটি কথা বলেই দূরের যাত্রী চোখ বুজলেন। অপ্রাপ্ত বয়স্ক দুটি সন্তানের হাত ধরে বিধবা মাতা অনাগত ভবিষ্যতের পানে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। এক বাড়ি লোকজন, আত্মীয় স্বজন চিরাচরিত প্রথানুসারে গগন ভেদী আর্তনাদ করতে লাগলেন। সেদিন অনুমান করবারও সাধ্য ছিল না যে অদৃষ্টের পটভূমি ভূমিকায় এই বিয়োগান্ত নাট্যের শেষ অধ্যায় এই আর্তনাদ দিয়েই সূচিত হলো। মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয়ে যাবার পরেই সংসারের রূপ গেল বদলে। মিলারেপার অভিভাবকেরা সমস্ত ঐশ্বর্য সম্পত্তির ভার নিলেন এবং এমন পরিপূর্ণভাবেই নিলেন যে দৈনন্দিন সংসার খরচের অপচয় একেবারেই বন্ধ হয়ে গেল। শূন্যপুরীতে তিনটি ভাগ্য বিড়ম্বিত কায়ে ক্লেশে কোনো রকমে বেঁচে রইল, আর তাদের ভুভুক্ষ দৃষ্টির সম্মুখে তাদেরই মুখের গ্রাস অপহরণ করে ও বাড়িতে উৎসব সমারোহ শুরু হয়ে গেল। আশেপাশের 10-20টা জনপদের লোকে বুঝল ঘটনাস্রোত দুর্বার গতিতে কোন পথে চলেছে, কিন্তু প্রবলের বিরুদ্ধে প্রতিবাদ করবার মতো সাহস কারুরই ছিল না। যাদের প্রাণে একটু সহানুভূতি ছিল তারা নিঃশব্দে চোখ মুছল এবং লুকিয়ে চুরিয়ে 2-1 মুষ্টি গম বা বার্লি অথবা শীতের বস্ত্রখণ্ড দিয়ে দরিদ্র পরিবারকে সাহায্য করতে লাগলো। আর যারা নিজেদের নিয়েই ব্যস্ত, তারা বিরস বদনে নিয়তি বা কর্মফলের দোহাই দিয়ে ক্ষান্ত হলো। সংসারের হৃদয়হীন চক্র সমভাবে আবর্তিত হতে লাগলো। কাকা বললেন, এ সমস্ত সম্পত্তি আমাদের পৈতৃক। দাদার মৃত্যুর পর আমার প্রাপ্য আমি বুঝে নিয়েছি, এতে কারোর কিছু ভাগ নেই। কেউ যদি মনে করে তার পাওনা আছে, সাধ্য থাকে আদায় করুক। সংসারে যারা নিঃস্ব, তারাও যখন বেঁচে থাকে, তখন ওদের জন্য বিশেষ করে দুশ্চিন্তা করবার হেতু কি? কাক চিল পশু পাখির মতো বাঁচে বাঁচুক, মরে মরুক, যার যা নিয়তি, আমি তার কি করতে পারি? এ বাড়ি থেকে আরম্ভ করে জমি জায়গা সবই আমার। শুধু বলেই ক্ষান্ত হলেন না, মিলারেপার মাকে তার স্বামীর প্রাসাদতুল্য অট্টালিকা থেকে মারধর করে তাড়িয়ে দিলেন। জনমত নিস্তব্ধ হয়ে রইল, কারণ দুর্বল কোনোদিনই সবলের বিরুদ্ধাচরণ করে না। মিলার মা একান্ত নিরুপায় হয়ে পুত্রকন্যার হাত ধরে ভিখারিনীর মতো কালাতিপাত করতে লাগলেন। দিনান্তে কোনোদিন 1 মুষ্টি জোটে, কোনোদিন জোটে না। শীতের দিনে প্রচণ্ড শীতে ভাঙা ঘরে ভূমিশয্যায় তাদের দিন কাটে। বিবাহের সময় যৌতুক স্বরূপ যে 2-1 খণ্ড জমি তিনি পেয়েছিলেন, তার ফসল আর কতটুকুই বা হয়, তারও সবটুকু ঘরে আসে না।
প্রথম আঘাতের বিহ্বলতা কাটিয়ে ওঠে কার্মকিয়েন নিজের পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। তিনি বুঝলেন সংসারে কারুর কাছে প্রত্যাশা করবার কিছু নেই, অথচ তাকে বাঁচতে হবে। ছেলে মেয়েদের মুখ চেয়ে তো বটেই, তার চেয়ে বড় কথা এই অন্যায় নির্যাতনের প্রতিহিংসার জন্য প্রতিদিনের অভাব তার অন্তরকে পাষাণে পরিণত করল। শিশুপুত্র মিলাকে সামনে বসিয়ে বললেন, শোনো মিলা, যারা বিনা দোষে আমাদের সর্বশান্ত করেছে তাদের আমি ক্ষমা করব না। প্রতিশোধ আমাদের নিতেই হবে। তুমি আমার একমাত্র আশা ভরসার স্থল। তোমাকে মানুষ হতে হবে, শক্তিমান হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে অভিযান করতে হবে। আমার যেটুকু জমি আছে সমস্ত বেচে আমি তোমাকে অর্থ যোগাবো। তোমাকে উপযুক্ত গুরু অনুসন্ধান করে তন্ত্রমতের সাধনা করতে হবে। গুপ্ত বিদ্যা শিখে শত্রু নিধন করতে হবে। যে দুঃখ আমরা পেয়েছি, যে অপমান নির্যাতন আমরা সয়েছি, তার 1000 গুণ ফিরিয়ে দিতে হবে। যদি আমার পুত্র হও, যদি তোমার মধ্যে বিন্দুমাত্র মানুষের রক্ত থাকে, তোমার এই মাতৃ আজ্ঞা তোমাকে পালন করতে হবে। যদি না পারো, স্পষ্ট করে বলো। ওই পাহাড়ের চূড়া থেকে নিচের গহ্বরে লাফিয়ে পড়ে আমি তোমার সামনেই আত্মহত্যা করি। শিশু মিলা মায়ের বজ্র সুকঠিন মুখের পানে ভয় ভয় তাকিয়ে বলল, পারবো মা। মায়ের মুখ প্রসন্ন হাস্যে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি বললেন, এই তো বাপের ছেলের মতো কথা। ছেলেকে 2 হাত দিয়ে জড়িয়ে বুকে টেনে নিয়ে বললেন, তুই পারবি বাবা, পারবি। আমার আশীর্বাদ রইল তোর রক্ষা কবচ হয়ে। দুধের ছেলেকে আমি জমের বাড়ি পাঠাতে চাই মৃত্যুমন্ত্র শিখে আসবার জন্য, নইলে যে তোরও মুক্তি নেই, আমারও মুক্তি নেই। তার 2 চক্ষের ধারায় মিলার সারা দেহ অভিষিক্ত হয়ে গেল। শুরু হয়ে গেল মিলার এবার অলৌকিক জীবনের নিরুদ্দেশের দীর্ঘ পরিক্রমা। বাংলাদেশের তন্ত্রশাস্ত্র সে যুগে যে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বহু শাখা প্রশাখা বিস্তার করে সে যে সমুদ্র হিমাচল প্রদেশেও পরিব্যাপ্ত হয়ে গিয়েছিল এবং বৌদ্ধ ধর্মের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাকেও বিশেষভাবে তন্ত্রাশ্রয়ী করে তুলেছিল, এ সত্য ঐতিহাসিক। পর্বতের পর পর্বত, উপত্যকার পর উপত্যকা অতিক্রম করে মিলারেপা একাধিক তান্ত্রিক গুরুর কাছে শিক্ষা নিলেন। ঐকান্তিক সরলতায় তার জীবনের আদ্যন্ত বিবরণ প্রত্যেকটি শক্তিধরের কাছে অকপটে নিবেদন করে আনুকূল্য ভিক্ষা করলেন। নির্বিচারে বিভিন্ন আচার্যের প্রত্যেকটি ছোট বড় আদেশ পালন করে অর্জন করলেন তাদের প্রসন্নতা এবং পরিশেষে তার বহু আকাঙ্ক্ষিত তপস্যার ধন তিনি লাভ করলেন। মিলারেপার জীবনের প্রত্যন্ত সীমায় তিনি নিজে এই প্রাথমিক তপশ্চর্যার যে বিচিত্র বিবরণ প্রকাশ করেছেন তা চিত্তাকর্ষক, সন্দেহ নেই। কিন্তু এই বিপদগামী সাধনার বিভৎসতা যে তার অন্তরে বিজাতীয় গ্লানির মতো সঞ্চিত হয়েছিল, একথা তিনি কখনো অস্বীকার করেননি। সার্থকতার অমৃত প্লাবনেও অপরিণত বয়সের এই অজ্ঞানকৃত দুষ্কৃতি কাঁটার মতো নিরন্তর তার বুকে বেঁধেছে। তথাপি মনে হয় তার ভবিষ্যতের পূর্ণাঙ্গ পরিণতির জন্য বোধহয় এই প্রথম জীবনের তিক্ত অভিজ্ঞতার প্রয়োজন ছিল, কারণ বিষের ক্রিয়া পরিপূর্ণভাবে অনুভব না করলে অমৃত সন্ধানী চিত্তের জাগরণ হয় না। জয় গোসাই। আজ এইটুকু থাক।